যুদ্ধ, বিচ্ছেদ আর এক মায়ের না বলা কষ্ট, এই সব কিছু কীভাবে একটা পোষা মোরগের জীবনের সাথে জড়িয়ে যেতে পারে। আজ আমরা রাহাত আবিরের অসাধারণ ছোট গল্প মিস্টার মতি নিয়ে কথা বলবো। চলুন এই মর্মস্পর্শী গল্পটার গভীরে যাওয়া যাক। তুই আমাকে একা ফেলে যেতে চাস? গল্পের শুরুটাই হয় সোনাবানের এই একটা বুক ফাটা প্রশ্ন দিয়ে। তার একমাত্র ছেলে যখন যুদ্ধে যাওয়ার কথা বলে, তখন এই একটা প্রশ্নই যেন পুরো গল্পের সুরটা ঠিক করে দেয়। এখানেই আসলে মূল সংঘাতের শুরু। গল্পের এই প্রথম অংশে আমরা দেখব এক ছেলের নেওয়া একটা সিদ্ধান্তের কথা, এমন একটা ঘোষণা যা একটা শান্ত জীবনকে পুরোপুরি ওলটপালট করে দেয়। ছেলেটার বয়স কতই বা হবে? 17। ভাবুন তো, এক সোমবার রাতে সবাই মিলে খাওয়ার পরে আমিন হঠাৎ বলে বসল সে যুদ্ধে যাবে। ব্যাস, এই একটা কথা, আর তাতেই তার মা সোনাবানের পৃথিবীটা যেন দুলে উঠল। কোনো আলোচনা নেই, কিচ্ছু না, হঠাৎ করেই নেয়া এই সিদ্ধান্তটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। পরের সকালটা, কি যে ভারী একটা পরিবেশ। মা আর ছেলের মধ্যে যেন একটা দেওয়াল উঠে গেছে, কোনো কথা নেই। আমিন কিন্তু ঠিকই বুঝতে পারছে তার মায়ের চোখ ফোলা, মা সারা রাত কেঁদেছে, তাই সে ওই প্রসঙ্গটা আর তুলছেই না। আর এই যে নীরবতা, এই যে দূরত্ব, এটা কিন্তু হাজারটা কথার চেয়েও অনেক বেশি কিছু বলে দিচ্ছিল। তো এবার আমরা ফোকাসটা সরাবো, গল্পটা দেখব সোনাবানের চোখ দিয়ে। একজন মায়ের স্মৃতি, ছেলের ভেতরে সে যেন অন্য আরেকজন মানুষকে খুঁজে পাচ্ছে। তার মনের ভেতর যে কি তোলপাড় চলছে সেটাই এখন আমরা দেখব। আমিন বাজারে যাচ্ছে আর সোনাবান দূর থেকে দেখছে। আর ঠিক তখনই প্রথমবারের মতো তার মনে হল, আরে, তার ছেলেটা তো আর ছোট নেই, একেবারে ওর বাবার মতো লম্বা হয়ে গেছে, ওই একই রকম চওড়া কাঁধ। এই মুহূর্তটা সোনাবানের জন্য বিরাট একটা ধাক্কার মতো ছিল, কারণ ছেলের মধ্যে সে হুবহু তার প্রয়াত স্বামীকে দেখতে পাচ্ছিল। সোনাবানের মনের অবস্থাটা একবার ভাবুন। একদিকে তার ছোট্ট ছেলেটা, যে সারাদিন দুষ্টুমি করত, প্রতিবেশীদের গাছ থেকে খেজুরের রস চুরি করে খেত, মানে পুরোপুরি তার আঁচলে থাকা একটা শিশু। আর অন্যদিকে এখন সে একজন আস্ত পুরুষ, ঠিক তার বাবার মতোই একগুঁয়ে আর লড়াই করার জন্য পাগল। সোনাবান ভালো করেই জানে, আমিন যখন কিছু একটা ঠিক করে ফেলে তখন দুনিয়ার কোনো শক্তি তাকে থামাতে পারে না। আর তারপর আসে রাত, গভীর রাত। আমিন যখন ঘুমিয়ে, সোনাবান নিঃশব্দে চুপি চুপি তার ঘরে যান। ছেলের ঘুমন্ত মুখের দিকে শুধু তাকিয়ে থাকেন, ওর গালে হাত বুলিয়ে দেন। আর তখন তার মনে পড়ে যায়, আরে এই তো সেই ছেলে যাকে কোলে জড়িয়ে ভরে তিনি ঘুমাতেন। এই যে বর্তমানের কঠিন সত্যি আর অতীতের ওই মিষ্টি স্মৃতি, এই দুয়ের টানাটানিতে তার কষ্টটা যেন আরও 1000 গুণ বেড়ে যায়। আচ্ছা, এবার গল্পে এমন একজন আসছে যে কিন্তু কোনো মানুষ না, সে হলো একটা মোরগ। আর অদ্ভুতভাবে এই মোরগটাই হয়ে ওঠে সোনাবানের সব ভালোবাসা আর সব ভয়ের কেন্দ্রবিন্দু। তো কে এই মতি? মতি হল আমিনের পোষা একটা মোরগ, বয়স মাত্র 12 সপ্তাহ। আমিন যুদ্ধে যাবে এই সিদ্ধান্তটা শোনার পর থেকেই সোনাবানের মনের ভেতর যে ভয়, যে অসহায়ত্ব জমা হচ্ছিল, সেই সবটা যেন তিনি এই মোরগটার ওপর ঢেলে দিতে শুরু করেন। ছেলের প্রতি যা বলতে পারছেন না, সেই আবেগটাই মতির জন্য ভালোবাসা হয়ে ঝরে পড়ছে। ব্যাপারটা আরও পরিষ্কার হয় যখন প্রতিবেশীরা মতির নামে নালিশ করতে আসে। সোনাবান তখন যেভাবে মতিকে আগলে ধরে, মনে হবে যেন ও তার নিজের সন্তানকে বাঁচাচ্ছে। সে সরাসরি বলে দেয়, আমার ছেলের গায়ে কেউ হাত দিলে তার পরিণাম ভালো হবে না। ভাবুন একবার, মোরগটাকে সে আমার ছেলে বলছে। এখান থেকেই বোঝা যায় তার মনের ভেতর কি চলছে। সবটা ভালোবাসা, সবটা ভয় এখন এই মতির ওপর। আর চূড়ান্ত মুহূর্তটা আসে তখন, যখন পাড়ার কিছু ছেলে মোরগ লড়াইয়ের জন্য মতিকে চাইতে আসে। সোনাবানের সাপ জবাব, কখনোই না, ও আমার ছেলে। ব্যাস, এই একটা লাইনেই সবটা পরিষ্কার হয়ে যায়। এই মুহূর্ত থেকে মতি আর শুধু একটা পোষা মোরগ না, সে সোনাবানের ছেলে, তার সব আগলে রাখার বস্তু। কিন্তু প্রশ্নটা হলো, কেন একটা সাধারণ মোরগ কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল একজন মায়ের কাছে? এই প্রশ্নটাই আসলে গল্পের আসল জায়গায় আমাদের নিয়ে যায়, যেখানে দেখা যায় মানুষ তার নিয়ন্ত্রণহীন শোক আর অসহায়ত্বকে প্রকাশের জন্য, বাঁচার জন্য কোনো না কোনো একটা প্রতীক খুঁজে নেয়। গল্পটা এবার একটা মর্মান্তিক পরিণতির দিকে এগোচ্ছে, এক রাজার নীরব পতনের দিকে। একটা ছোট্ট ক্ষতি, কিন্তু এই ক্ষতিটাই যেন সামনে আসতে চলা একটা বিশাল ঝড়ের পূর্বাভাস দিয়ে যায়। আবারও একটা সোমবারের ভোর, কিন্তু আজকের ভোরটা অন্যরকম। আজকে মতির সেই পরিচিত ডাকটা নেই, যে ডাকটা দিয়ে সবার ঘুম ভাঙত। চারিদিকে শুধু একটা অদ্ভুত ভারী নিস্তব্ধতা। একটু পরেই পাওয়া গেল তাকে। মতির ঠান্ডা নিথর শরীরটা ঝুড়ির এক কোনায় পড়ে আছে, চোখ দুটো বন্ধ। ওর সেই রাজার মতো মাথাটা একদিকে ঝুঁকে পড়েছে।
যে মতি ছিল জীবনের প্রতীক, সোনাবানের সমস্ত আশার কেন্দ্র, সে আজ নেই। সোনাবান একেবারে পাথর হয়ে যায়। কোনো কথা না বলে সে মতিকে তুলে নিয়ে যায় আর কবর দেয় ঠিক তার স্বামীর কবরের পাশে। এই কাজটা এটা সাংঘাতিক প্রতীকী। মতির মৃত্যুটা যেন শুধু একটা মোরগের মৃত্যু না, এটা সোনাবানের কাছে তার স্বামীর মৃত্যু আর তার ছেলের সম্ভাব্য মৃত্যুর এই দুই ভয়ঙ্কর সত্যি মিলেমিশে এক হয়ে গেছে। মতির মৃত্যুর পর সোনাবানের পৃথিবীটাও যেন থেমে যায়। চারদিকে শুধু শোকের শূন্যতা। এই শূন্যতা এতটাই গ্রাস করে নেয় যে মনে হয় সময়ও যেন আর এগোচ্ছে না। লেখক এরপর আমাদের এক ভয়ঙ্কর শূন্যতার ছবির সামনে দাঁড় করিয়ে দেন। সব কিছু খালি। শুরু হয় একটা খালি উঠান দিয়ে। সেই শূন্যতা উঠান পেরিয়ে চলে আসে খালি বারান্দায়। বারান্দা থেকে সেই শূন্যতা গ্রাস করে নেয় পুরো বাড়িটাকে, একটা খালি ঘর। আর সব শেষে সেই শূন্যতা এসে থামে একটা খালি বিছানার পাশে। এই যে একের পর এক খালি জায়গার ছবি, এটা আসলে সোনাবানের ভেতরের হাহাকার ছাড়া আর কিছুই না। গল্পের শেষটা আরও করুন। সকাল হয়, দুপুর হয়, কিন্তু সোনাবানের ঘরের দরজা আর খোলে না। খাঁচার ভেতর পাখিরা চিৎকার করে, কিন্তু তাদের বের করার মতো কেউ নেই। মানে জীবনে যে স্বাভাবিক ছন্দ, যে রোজকার রুটিন, সোনাবান সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। তার জন্য পৃথিবীটা আসলেই থেমে গেছে। এই গল্পটা শেষ হয়েও যেন শেষ হয় না। এটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন আমাদের জীবনে এমন কোনো ক্ষতি আসে যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তখন আমরা আমাদের সেই অসহ্য অসহায় শোকটাকে কোথায় রাখি, কোন আশ্রয়ে রাখি? সোনাবান তার আশ্রয় খুঁজে নিয়েছিল মতির মধ্যে, আর